দেখো, আমি আগের প্রসঙ্গক্রমে প্রথমেই বলেছিলাম যে এই যে বিভিন্ন মৌলের পরমাণুগুলি আস্তে আস্তে যে তেজস্ক্রিয় মৌলের পরমাণুগুলি যে ভেঙে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যেখানে ভাঙছে। আমি দরকার হলে আরেকবার পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাঙছে। ধরো সাপোজ আমি বলছি ইউরেনিয়ামের কথা। এই ইউরেনিয়াম তেজস্ক্রিয় মৌল তো ভেঙে যাচ্ছে স্বতঃস্ফূর্ত বিকিরণের দ্বারা, এবং স্বতঃস্ফূর্ত বিকিরণের দ্বারা ভেঙে গিয়ে কি করছে না এই নতুন ধর্মবিশিষ্ট পদার্থে রূপান্তরিত হচ্ছে। নতুন যে ধর্মবিশিষ্ট পদার্থে রূপান্তরিত হচ্ছে সেক্ষেত্রে আমরা কীভাবে ডিনোট করতে পারি? ধরো আমি বললাম ইউরেনিয়ামের ক্ষেত্রে ধরো ওপরেরটা 236 আর নিচেরটা 92। এই যখন তেজস্ক্রিয় বিঘটন শুরু হলো, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ শুরু হলো স্বতঃস্ফূর্তভাবে, তখন দেখা গেল এ ভেঙে গেল এবং ভেঙে গিয়ে থোরিয়ামে রূপান্তরিত হয়ে গেল, যেটা কিনা 234 হচ্ছে ভর সংখ্যা এবং অবশ্যই হচ্ছে 90 হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এখানে ঘটনাটা কি ঘটেছে। এখানে আসলে একটা আলফা কণা বেরিয়ে গেছে। যেই একটা আলফা কণা বেরিয়ে গেছে তাই 236 থেকে 4 একক কমে গেছে। আমি একটু আগেই বললাম তোমাদের যে আলফা কণা বেরোলে ভর সংখ্যা 4 একক কমে যায় আর পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমে যায়। ঠিক দেখো সেই অনুযায়ী হয়েছে। আবার আমি এর সাথে কি দেখতে পাবো, যেহেতু আলফা কণাই বেরোচ্ছে তাই আলফা কণাকে পরবর্তীকালে পাবো। আলফা কণা এই যে যেটা বেরোলো সেটা আলফা কণা, তাই আলফা কণার মাথায় 4 আর নিচে 2 ভর সংখ্যার পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক একইভাবে যদি এটা বিটা কণা হতো তাহলে কি ঘটনাটা ঘটতো? দেখো আলফা কণা বেরিয়েছে বলে সেই জন্য আমি দেখতে পেলাম যে 4 একক করে কমছে আর এখানে 2 একক করে কমছে ভর সংখ্যার পারমাণবিক ক্রমাঙ্ক রেসপেক্টে। যদি এটা বিটা কণা হয় তাহলে ঘটনাটা কি হবে তোমরা নিজেরা বুঝতেই পারছো কি হবে। ইউরেনিয়াম ধরো দিলাম 236 আর 92, আর কি আর আমি দিচ্ছি এখানে, এটা সরাসরি কিরমভাবে যাচ্ছে দেখো, বিটা কণা তো, বিটা কণা মানেই হচ্ছে তোমার একটা বিটা কণা বেরোচ্ছে। বিটা কণা মানে কি ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে কি না, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শুধু পারমাণবিক ক্রমাঙ্কটা কি হবে 1 একক বেড়ে যাওয়ার কথা। তাহলে 1 একক অবশ্যই বেড়ে যাবে। দেখো তাহলে এই দিকটা কি লিখবো আমরা, না এখানে আমরা লিখতে পারি যে এটা ধরো এরমভাবে ইউরেনিয়াম না করে আমরা অন্য কিছু করতে পারতাম। যদি এটা বিটা কণা বেরোতো থোরিয়াম দিয়ে যদি ডিনোট করা হতো তাহলে এটা কি হবে না 236 থাকতো, বা ইউরেনিয়াম দিয়েই বলি আমি 236, আর এখানে কি হতো 1 একক বাড়তো অর্থাৎ 93 হয়ে যেত। কিন্তু ইউরেনিয়াম থেকে তো ইউরেনিয়াম হবে না, আমরা তাহলে এটাকে থোরিয়াম দিয়েও ডিনোট করতে পারি। তাহলে থোরিয়াম দিয়ে যদি ডিনোট করি তাহলে এইরকম ইকুয়েশনটা হবে। ধরো থোরিয়ামের ক্ষেত্রে আমি দেখলাম ওপরে হচ্ছে 234 যেটা পেয়েছি আর নিচে হচ্ছে 90। তাহলে এখান থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায় তাহলে কি হবে, এটা PA একটা তেজস্ক্রিয় মৌল, এবং তার সাথে সাথে কি হবে না ওপরেরটা 234 যেমন আছে 234 থাকবে এবং এটা নতুন ধর্মনিষ্ঠ পদার্থ হিসাবে 91 হচ্ছে তার পারমাণবিক ক্রমাঙ্ক হবে, এবং তারপরে অবশ্যই বিটা কণা। এখানে কি থাকবে উপর দিকে অবশ্যই আমরা কি বলতে পারি না 0, আর এইদিকে -1 হিসেবে দেবো, কারণ এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত হিসেবে, সেই জন্য দেখানো হয় -3। সুতরাং এটা আমরা দেখলাম। আর যদি গামা হতো, গামার ক্ষেত্রে কোনো পরিবর্তনই হতো না, যা আছে তাই থাকবে। অর্থাৎ থোরিয়ামের ক্ষেত্রে যদি সেটা আমরা ধরি তাহলে থোরিয়ামই থাকবে। এবার একটা বলার ব্যাপার, প্রশ্নটা লিখে রাখো, তেজস্ক্রিয় মৌলের ব্যবহার উল্লেখ করো। তেজস্ক্রিয় মৌলের ব্যবহার উল্লেখ করো বা তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো। সেখানে বিশেষ করে তোমাদের ছোট ছোট কোয়েশ্চেন আসে, যেমন ধরো আসে হচ্ছে হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। আবার বলছি হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়, বা সোনার খাত পরীক্ষা করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়, বা বলতে পারি ক্যান্সার রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। এইগুলো কিন্তু ভীষণভাবে আসে। এছাড়া কার্বন ডেটিং ব্যাপারটাও তোমাদের বুঝতে হবে। কার্বন ডেটিং ব্যাপারটা কি লিখে রাখো, কার্বন ডেটিং কি, বিভিন্ন দেখো তেজস্ক্রিয় পদার্থের বিঘটিত অংশ যেগুলো অবশিষ্ট অংশের মধ্যে কার্বন থেকে যায়, কার্বনের তো বিভিন্ন রূপভেদ আছে। সেখানে ধরো 12 ভর সংখ্যা বিশিষ্ট কার্বন আছে, বা 14
ভর সংখ্যা বিশিষ্ট কার্বন আছে, এদের ক্ষেত্রে কিন্তু পর্যালোচনা করে দেখা যায় যে পৃথিবীর বয়স নির্ণয় বলো বা কোনো একটা গাছের বয়স নির্ণয় বলো, এইভাবে কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে জানা যায়। কারণ আমরা জানি বিভিন্ন জীবের মধ্যে অবশিষ্ট রূপে ছাইবর্ষের মধ্যে সেই কার্বনই পাওয়া যায়, কার্বনের বিভিন্ন রূপে পাওয়া যায়। তাহলে কার্বন ডেটিং সেখান থেকে আমরা বয়স নির্ধারণ করতে পারি। এছাড়া শিল্পক্ষেত্রে এই তেজস্ক্রিয়তার ব্যবহার আছে, বিভিন্ন শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয়তা রিঅ্যাক্টর বা চুল্লি ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে নিউক্লিয় শক্তি। লিখে রাখো নিউক্লিয় শক্তি কি। নিউক্লিয় শক্তি কি, দেখো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আমি বলেছি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে মেনলি কারা থাকে না, প্রোটন এবং নিউট্রন। এই দুটোকে একত্রে কি বলে, আবার বলে রাখছি, প্রশ্নটা আসতেই পারে। এটাকে বলা হয় নিউক্লিয়ন। এবং নিউক্লিয়নের মধ্যে একটা নির্দিষ্ট শক্তি থাকে, যেটা দেখা গেছে E=mc²। আইনস্টাইনের যে সূত্র E=mc², যেখানে E হচ্ছে সেই শক্তি বা এনার্জি, M হচ্ছে পরমাণুর ভর বা মাস, আর C হচ্ছে আলোর বেগ। যে C আলোর বেগ হিসাবে আলাদা করে ডিটারমাইন করা হয়, আমরা জানি সেটা যে C এর মান নির্দিষ্ট, আলোর বেগ হিসাবে C এর মান অত্যন্ত নির্দিষ্ট। কত না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে শূন্য স্থানে আলোকের বেগ। সুতরাং আমরা এই কথাটা উল্লেখ করতেই পারি যে এই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে নিউট্রন এবং প্রোটন, আসলে তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস ভাঙছে মানে এই নিউট্রন বা প্রোটন অস্থায়ী হয়ে পড়ছে। এবং নিউট্রন বা প্রোটন অস্থায়ী হয়ে পড়া মানে কি না, এটি আলটিমেটলি একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থে রূপান্তরিত হবে। আর এই নতুন ধর্মবিশিষ্ট পদার্থে রূপান্তরিত হওয়ার সাথে সাথে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তার একটা মাস এনার্জি চেঞ্জ হবে। দেখা গেছে যে প্রকৃত যে নিউক্লিয়াসের ভর, অর্থাৎ আমরা বলতে পারি যে ভর বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে দেখা গেছে নিউক্লিয়াসের যে প্রকৃত ভর আর ওর যে প্রত্যাশিত ভর তার চেয়ে কিন্তু কম হয়। অর্থাৎ নিউক্লিয়াসের প্রকৃত ভর ও প্রত্যাশিত ভরের চেয়ে কিছুটা কম হয়। কেন হয় এই জিনিসটা? এই যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন অর্থাৎ নিউট্রন এবং প্রোটন নিয়ে আছে, এর মধ্যে একটা শক্তি আবদ্ধ থাকে, এটাকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। এই নিউক্লিয় বন্ধন শক্তির কারণ, যেটাকে E=mc² দিয়ে ব্যাখ্যাও করা যায়, যে একটি নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলি মানে নিউট্রন এবং প্রোটন একত্রিতভাবে জোটবদ্ধভাবে অবস্থান করে, একবারে জোটবদ্ধভাবে অবস্থান করে, এবং সেটা একটা নির্দিষ্ট শক্তির দ্বারা সেটি একসাথে জোটবদ্ধ অবস্থা থাকে। কুলম্বের সূত্র অনুসারে বিকর্ষণ বলের বাড়া বা কমার উপর কিন্তু এটা ডিপেন্ড করে যে কতটা সেটি পরবর্তীকালে বিচ্ছুরিত হবে। সেটা আমরা একটু পরে আস্তে আস্তে ব্যাপারটাকে ব্যাখ্যা করব। সেটা কি না, বলা হচ্ছে যে একসঙ্গে যে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে অবস্থান করে নিউক্লিয়াসের গঠনের সময়, এবং নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার সাথে সাথে কী হয় না, এই যে বন্ধন শক্তি, এই বন্ধন শক্তিটা মুক্ত হয়। এই নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি মুক্তটা হচ্ছে, অর্থাৎ যে নিউক্লিয়াসের গঠনের সময় যে শক্তি মুক্ত হচ্ছে সেটাই হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। এটাকে আমরা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি বলে অভিহিত করতে পারি। তার মানে আমরা দেখলাম কি, যে এখান থেকে একটা নতুন জিনিস পেলাম যে ভর বিচ্যুতি। তাহলে প্রশ্নটা লিখে রাখতে পারো, নিউক্লিয়াসের ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বলতে কী বোঝো? প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের যে স্থির ভর এবং ওতে উপস্থিত, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত যে নিউক্লিয়নগুলির মোট ভরের যে পার্থক্য, অর্থাৎ নিউক্লিয়াসের প্রকৃত ভর, আমি এখানে লিখতে পারি নিউক্লিয়াসের প্রকৃত ভর মাইনাস নিউক্লিয়ন গুলির ভরের পার্থক্য, এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে কি না ভর বিচ্যুতি, যেটাকে E=mc² সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব। তাহলে ভর বিচ্যুতি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর তার সাথে সাথে নিউক্লিয় বন্ধন শক্তি। এরপরে আমরা চলে আসছি নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন।